আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আমি আসলে টিউটোরিয়াল বানাচ্ছি। এটার জন্য আমি দুঃখিত হব না, কারণ আমি বারবার দুঃখিত বলে এমন না যে আপনারা খুব খুশি হচ্ছেন। এটা অবশ্যই খুবই দায়িত্বহীনতার পরিচয়, তাও মাফ চেয়ে নিলাম। যাই হোক, আমরা 10টা টিউটোরিয়াল আমি আগে পোস্ট করেছি। তো 10টার মধ্যে আমরা এই পাশে যে টুলসগুলো আছে এই সেকশনটা শেষ করেছিলাম, সব কিছুই শেষ করেছিলাম। আশা করি আপনারা যারা মনোযোগ দিয়ে দেখেছেন সবই জানেন। তো আজকে আমরা এখান থেকে শুরু করব। আমরা ফাইল নিয়েও অবশ্যই আলোচনা করেছি, তারপরেও আমি আবার একটু বেসিক জিনিসপত্রগুলো বলে দেব। যেমন মনে করেন আপনি তো কাজ করলেন, এই যে আমি একটা শেপ নিলাম, শেপ ড্র করলাম, ওখানে আমি কালার দেওয়ার জন্য আমার এখানে সোয়াচ প্যালেটটা ওপেন আছে, তাই আমি এখান থেকে দিলাম। কিন্তু আপনার ওখানে হয়তো সোয়াচটা ওপেন নাই। তো যেই ট্যাবগুলো আমার এখানে আপনারা দেখছেন, এই মনে করেন এখানে এই যে লেয়ার প্যানেল, তারপরে হচ্ছে মানে মাউস নিলে আপনি কিন্তু এইখানে প্রত্যেকটার অপশনের নেমগুলো শো করতেছে। হ্যাঁ, ওই ট্যাবগুলোর নাম শো করতেছে। যেমন এটা হচ্ছে ক্যারেক্টার, এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা হচ্ছে আর্টবোর্ড, এভাবে করে প্রত্যেকটা শো করবে। তো যেই প্যালেটটা আপনার দরকার, যেমন আমার সোয়াচ আছে কিন্তু আপনার ধরেন সোয়াচ নাই, আপনি যেটা নাই সেটা এই উইন্ডো প্যানেল থেকে জাস্ট অ্যাক্টিভ করে নেবেন। মনে করেন আমার স্ট্রোক লাগতেছে, আমি যদি স্ট্রোক প্যানেলটাকে এখানে ক্লিক করি, এই যে স্ট্রোক ট্যাবটা ওপেন হবে, কিন্তু আমার স্ট্রোকের আপাতত দরকার নাই, আমি এটাকে ক্লোজ করে দিলাম। ওখানে এই ক্রস চিহ্ন থাকে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যেমন এখানে আমি এখান থেকে আমি ধরেন নতুন একটা ট্যাব নিলাম, মনে করেন ব্রাশেস, তো ব্রাশেসটাই নিই। তো ব্রাশেস আমার এখানে আছে বলে আমার এই দিক থেকে ওপেন হয়েছে, কিন্তু স্ট্রোক যখন নিয়েছিলাম তখন আমার এখানে ওপেন হয়েছে। এটার কারণ হচ্ছে স্ট্রোকটা আমার এই জায়গাটাই ছিল না। তো এখান থেকে আমি যে জিনিসটা খুলবো, এখানে এই অ্যারো চিহ্নটা আছে না, এই অ্যারো চিহ্নতে যদি আমি ক্লিক করি এটা আবার ওখানে হয়ে যাবে, হাইড হয়ে যাবে। আবার এই যে প্যানেলটা আছে, আমি চাইলে এটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো। যেমন আমি এখানে এই যে এখানে খালি জায়গায় আমি এখানে ধরে আমার মাউস দিয়ে ধরে আমি এটাকে সরাতে পারবো। তারপরে এই যে এখানে যেমন স্ট্রোকের সাথে আবার ট্রান্সপারেন্সি ট্যাবটাও চলে আসছে, কারণ এরা দুজন প্রায় রিলেটেড। কিন্তু আপনি এখান থেকে ট্রান্সপারেন্সিটাকে বের করে নিতে পারবেন। হ্যাঁ, ড্র্যাগ করে বের করে নিতে পারবেন, আলাদা করতে পারবেন। আবার মনে করেন আপনার ট্রান্সপারেন্সি ট্যাবটা সবসময় লাগে, মানে কাজের সময়ে যেই ট্যাবগুলো আমাদের রেগুলার ইউজ হয় সেগুলোকে আমরা এই জায়গায় অর্গানাইজ করে রাখলে কাজ করতে আমাদের সুবিধা হবে। যেমন মনে করেন আপনি স্ট্রোকটাকে এখানে রাখতে চাচ্ছেন, জাস্ট এখানে এভাবে করে এই যে ব্লু চিহ্নটা আসছে না, ওখানের মধ্যে আমি এখন যদি ছাড়ি এই জায়গায় ঢুকে যাবে। আবার এখন আমার লাগতেছে না, আমি ওকে বের করব, আর বের করে এই যে ক্রস দিয়ে দিব, ক্রস দিয়ে দিলেও চলে যাবে। এখন কেন লাগতেছে না? কারণ আমার স্ট্রোকটা অলরেডি এখানে আছে। যখন আমরা এই যে উইন্ডোজ থেকে কন্ট্রোল প্যানেলটা অ্যাক্টিভ করব, কন্ট্রোল প্যানেল যদি আমি হাইড করি, দেখেন আমার এই জায়গায় যা যা ছিল সব চলে গেছে। এখন আমি যদি আবার কন্ট্রোল প্যানেলটাকে অ্যাক্টিভ করি, আমার সব অপশানগুলো আবার চলে আসছে। ঠিক আছে, তো এখানে যে বেসিক অপশানগুলো দেওয়াই আছে, যেমন ট্রান্সপারেন্সিও কিন্তু এখানে আছে, অপাসিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি আর সেম। ওকে, অপাসিটিতে আপনি ক্লিক করেন, দেখেন এই যে যা যা এখানে অপশান দেখতেছেন, ট্রান্সপারেন্সি অপশানও তা দেখতেছেন। তো আমার ট্রান্সপারেন্সিও আলাদা করে দরকার নেই, আমি এটাকেও ক্লোজ করে দিলাম। তো ব্রাশটা আমাদের প্রায় সময় লাগতে পারে, যারা বেশি ইলাস্ট্রেশন করি আমরা, ওদের ব্রাশটা লাগে। আবার লোগো ডিজাইনের ক্ষেত্রেও ব্রাশটা জরুরি। তো মানে জরুরি না, বাট অনেক সময় লাগে। তো অনেক ইউনিক কিছু কাজ করতে চাইলে তখন আমাদের ব্রাশ ট্যাবটা দরকার হয়। আমাদের টিউটোরিয়াল, ব্রাশের আলাদা আলাদা টিউটোরিয়াল আছে, আপনারা চ্যানেলে দেখবেন, ওগুলো আপনাদের অনেক হেল্প করবে। তো আজকে ইলাস্ট্রেটর এপিসোড নাম্বার 11। তো 11 আমরা এই যে বেসিক জিনিসগুলাই প্রথমে আমি বলে দিচ্ছি। যে মনে করেন আপনার কখনো এই জিনিসটা হাইড হয়ে গেছে, হ্যাঁ, তো এটা হাইড হলেও এখান থেকে উইন্ডো প্যানেল থেকে টুলবার নামের অপশানটা জাস্ট অ্যাক্টিভ করবেন। হ্যাঁ, আমি অ্যাডভান্স বেসিক টুলবার কোনটা লাগবে সেটা যদি আমি বেসিক দিই, তাহলে দেখেন কি হয়। আচ্ছা, এটা দেখেন এত বেশি ভিতরে ঢুকেছে যে আমি মাউস দিয়ে ধরবো ওই জায়গাটাও ছিল না। তো এই যে এই যেখানেই খালি খালি জায়গা পাবেন ওখানে কিন্তু মাউস দিয়ে এটাকে ধরা যায়। ওকে, তো এখন বেসিকে এতটুকু এই টুলগুলো আসছে। তো
তো আমি চাচ্ছি একটু টুলবারের অ্যাডভান্সটা দেখি একটু। হ্যাঁ, অ্যাডভান্সটা দিলে এই যে আরও বেশি কিছু অপশান আসছে। এরপরেও এখানে আরও অপশান আছে যেগুলো হিডেন আছে, সেগুলোকে আমরা পাবো এই জায়গায়। এখানে যদি ক্লিক করি এখানে আরও অনেক হিডেন অপশানগুলো আপনি পাবেন। তবে অ্যাডভান্সে আমার মনে হয় সবই এসে গেছে, তো হিডেনে তাই সবগুলাকে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, কারণ অলরেডি সবগুলো যেমন এখানে যাচ্ছি এটাও শো করছে, এখানে আছে, এখানে যাচ্ছি আর্টবোর্ডের দিক দিয়ে শো করছে। কার্ভেচার টুল আমি এখানে শো করছি, উপরে দেখেন কার্ভেচার টুল অলরেডি ওরা ব্লু দিয়ে সিলেক্ট করে রাখছে, এখানে এইটার ভেতর আছে। তো সব কিছু অ্যাডভান্সে ওরা দিয়ে দিছে, তো আমার এখানে আর কিছু নাই। আমি এখানে আবার ক্লিক করলাম, ও হাইড হয়ে গেল। এভাবে করে আপনার ইলাস্ট্রেটর প্যানেলটাকে আপনি আপনার মতো সাজাবেন। এখন এটাকে আমি এভাবে ছড়িয়ে ছিটিয়ে না রেখে এখান দিয়ে এইটাকে সেট করে দেব। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের সব কিছু অর্গানাইজ থাকবে। এবার আসি কন্ট্রোল প্যানেলের কথাও বললাম। কন্ট্রোল প্যানেল আর টুলবার আমাদেরকে সবসময় হচ্ছে অ্যাক্টিভ করে রাখতে হবে। এরপরে হচ্ছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস হচ্ছে আপনার মনে করেন আপনার এখানে কোনো কিছুই সাজানো নাই, আপনি কিছুই জানেন না, আপনি একদম ইলাস্ট্রেটর নতুন, আপনি জানেন না যে কোন ট্যাবটা আমি এখানে রাখতে হবে, কোন ট্যাবটা রাখতে হবে না। তো বারবার দেখা যাবে কাজের মধ্যে দিয়ে আপনাকে উইন্ডো থেকে একটা একটা করে অ্যাক্টিভ করতে হচ্ছে। তো সেই সব ঝামেলা এড়াইতে ওয়ার্ক স্পেস থেকে আপনার যেই জিনিসটা মানে মনে করেন আপনি টাইপোগ্রাফির কাজ করবেন, তাহলে টাইপোগ্রাফিটা যদি করেন অ্যাক্টিভ করেন, তাহলে ওরা আপনার ইলাস্ট্রেটরটাকে শুধু টাইপোগ্রাফিতে যেই টুলসগুলো বেশি ব্যবহার হয় ওগুলা দিয়ে সাজিয়ে দেবে। আমি এসেনশিয়াল দিয়ে রাখছি, কারণ আমার হচ্ছে আমি চাই যে যত কিছু মানে ইলাস্ট্রেটরের যেই কোনো কাজই আমি করি না কেন আমি যেন সব কিছুই অর্গানাইজ পাই, তাই আমি এসেনশিয়াল দিয়ে রাখছি। এখন আপনি যদি স্পেসিফিকলি কোনো লাইনে কাজ করেন, যেমন অনেকে শুধু পেন্টিংয়ের কাজ করে, অনেকে শুধু টাইপোগ্রাফি কাজ করে, ওদের জন্য হচ্ছে এই ধরনের প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়ে রাখছে। তা আমি যে শুধু এসেনশিয়াল দিয়ে রাখছি যাতে মানে আর আমি আজকে প্রায় 6 বছর ধরে ইলাস্ট্রেটরে কাজ করি, তো আমার কাছে অলরেডি সব ট্যাবগুলো মুখস্থই হয়ে গেছে। তো আমার এখানে অ্যাকচুয়ালি যে ওয়ার্ক স্পেসটাই থাকুক না কেন আমি আবার রিঅর্গানাইজ করে নিতে পারবো, কিন্তু এটা আমি জাস্ট আপনাদের জন্য বলে নিলাম যে আপনারা ওয়ার্ক স্পেস এখান থেকে সিলেক্ট করে দিলে ওরাই আপনাকে সব কিছু সাজাই দেবে। ওকে, নেক্সট কথা যেটা বলবো সেটা হচ্ছে সেভের অপশানগুলো আমরা অলরেডি বলে ফেলছি। তারপরে সেভ অ্যাজ থেকে হচ্ছে আপনারা এডিটেড ডকুমেন্টগুলো করবেন, সেভ করবেন, মানে এডিটেড ভার্সন যেগুলো মনে করেন ইপিএসে সেভ করলে আমি যেই কোনো কম্পিউটারে আমি আমার এই ফাইলটা খুললে এডিট করতে পারবো, যদি সেই কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করা থাকে। এআইতেও যদি আপনি সেভ করেন তাও যে কোনো কম্পিউটার ইলাস্ট্রেটর ওপেন থাকলে আপনি করতে পারবেন। তবে এআই এর সমস্যা হচ্ছে যে মনে করেন আপনি এটা সেভ এস এআই দিলেন, হ্যাঁ আমি ধরেন আপনাকে দেখাচ্ছি যে সেভ এস এআই দিলে এই জায়গায় যে অপশানগুলো আছে, হ্যাঁ ওই মনে করেন অন্য একটা কম্পিউটার এটা খুললেন এআই ফাইলটা, তাহলে আবার এটা খেয়াল রাখতে হবে যে ওই কম্পিউটার কি সিসি ইউজ করতেছে, CS6 ইউজ করছে নাকি আরও বেশি পুরনো ভার্সন ইউজ করতেছে। তো সেই জায়গায় একটা কনফ্লিক্ট থাকে যেটা ইপিএসে জেনারেলি হয় না। ইপিএস সাধারণত আমার জানা মতে ইপিএস যে কোনো ভার্সন দিয়েই সুন্দর করে ওপেন করে কাজ করা যায়, জাস্ট কিছু ইফেক্ট হয়তো যেমন CS আছে, CS6 নাই কিন্তু সিসিতে আছে, এরকম হইতে পারে। এরপরে হচ্ছে আর যেগুলো এডিটেবল ভার্সনের দরকার নাই, জাস্ট জেপিজি পিএনজি এইসব কিছু এক্সপোর্টেস থেকে আমরা হচ্ছে সেভ করতে পারবো। ঠিক আছে, এই যে TIF, জেপিজি, পিএনজি এগুলো, ডিএক্সএফও অনেক সময় লাগতে পারে ক্লায়েন্টের। তারপরে হচ্ছে এসবিজি লাগতে পারে। এসবিজি এখান থেকে করলে এডিটেবল হবে কিনা, আচ্ছা ফটোশপ এটাও একটা ইম্পর্ট্যান্ট অপশান। অনেক সময় হতে পারে আপনি আপনার এই ইলাস্ট্রেটর ফাইলটাকে চাবেন যে ফটোশপে এডিটেবল অবস্থায় খুলতে, তো তখন এই ফটোশপের এই ফাইলটাতে যদি সেভ করেন কাজে লাগতে পারে। আমি যদিও কখনো ট্রাই করে নিই, তারপর বলে রাখলাম। আর হচ্ছে নেক্সট যে অপশানটা এডিটের অপশানটা আমরা মনে হয় অলরেডি দেখাইছি, যদি না দেখিয়ে থাকে আমি একটু বলে দিই। এডিটে আপনার জেনারেলি Ctrl+C Ctrl+V দিয়ে আমরা পেস্ট করি, কিন্তু আপনি যদি শর্টকাট কিসগুলো না জানেন তাহলে এটা কপি করার জন্য রাইট ক্লিকে কিন্তু ইলাস্ট্রেটরের ওই সুবিধাটা নেই যে রাইট ক্লিক করে কপি করার, তাই আমরা এডিট থেকে কপি পাবো, আবার এডিট থেকে পেস্টের অপশানগুলো পাবো। তো পেস্ট ইন প্লেস দিলে এই যে জিনিসটা আপনি কপি করছেন ওইটার এক্স্যাক্টলি উপরে পেস্ট হবে। ঠিক আছে, এখানে আরেকটা যেমন এসে গেছে। ঠিক আছে,
তারপরে আমি আন্ডু দিলাম। আন্ডু হচ্ছে আমি রাইট ক্লিক দিয়ে করতেছি, কিন্তু যে কন্ট্রোল জেড দিয়েও করতে পারা যায়। এই আন্ডুর অপশানও কিন্তু এখানে আছে, ঠিক আছে, যে রিডু অ্যান্ড আন্ডু। আবার পেস্ট ইন ফ্রন্ট দিলেও এটা সামনে পেস্ট হবে, আর পেস্ট ইন ব্যাক দিলে এই অবজেক্টের পিছনে পেস্ট হবে, এটা তো আপনারা জানেনই। তারপরে স্পেলিং চেকার আছে এখানে, তারপরে এডিট কালার্স আছে। মনে করেন আমি এটাকে সিলেক্ট করলাম আর এটার কালারটা এডিট করব। তো এখন এটা তো এক কালারের একটা জিনিস, তাই আমার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু মনে করেন আপনি একটি ইমেজ ট্রেস করলেন, এখন যারা ইলাস্ট্রেটর একদম নতুন, যদি এমন হয় যে আপনি আমার সাথে ইলাস্ট্রেটর শিখতেছেন, তাহলে আপনারা হয়তো ইমেজ ট্রেসটা এখনও জানেন না, কারণ আমি এখন ওইটা দেখাই নাই। তো আমি এক নজরে একটু ছোট্ট করে একটু দেখাই দিই। মনে করেন ডাউনলোড থেকে আপনি যে কোনো একটা অপশন নেই একটু করে, মনে করেন এটা কি, এটা নেই, কি নিব, একটা ইজি কিছু নিতে যাচ্ছি, ঠিক আছে, এটা নেই। তো আমি মনে করেন এটাকে ইমেজ ট্রেস করবো। এখন ইমেজ ট্রেস জিনিসটা কি, ট্রেসের অপশান এখানে আমার এখানে কন্ট্রোল বার যে অন, তাই ইমেজ ট্রেস অপশানটা এখানে আছে। কিন্তু আপনাদের যদি না থাকে, আপনারা এই যে অবজেক্টে সম্ভবত ইমেজ ট্রেস থাকবে, ইমেজ ট্রেস অবজেক্টে থাকবে নাকি এখানে উইন্ডোতে থাকবে, ইমেজ এই যে উইন্ডোতে ইমেজ ট্রেসের প্যানেলটা আপনারা বের করে নেবেন। হ্যাঁ, তো বের করে নিলে এইখানে ডিফল্টের থেকে, এখন আমি যদি কন্ট্রোল বার থেকে ইমেজ ট্রেস দিতাম, এটা কিন্তু ডাইরেক্ট ইমেজ ট্রেস হয়ে যাবে। এখন কাজ করা শুরু করবে, দেখেন, ঠিক আছে, কি কাজ করা শুরু করছে এটা আমি জাস্ট এক্সপ্লেন করতেছি। এখন কাজটা হচ্ছে কি, ও হচ্ছে এটাকে ভেক্টরে কনভার্ট করবে। কিভাবে ভেক্টর, এখনও কনভার্ট হয় নাই, আমি দেখাচ্ছি। জাস্ট আমি ক্লিক দিলাম আর এটা দেখাইলো। এখন আমার এটাতে তো হবে না, আমার কোনো রেজাল্টটা পুরাই চেঞ্জ হয়ে গেছে। তা আমি চাই যে যেটা যেভাবে ছিল ঠিক ওভাবে হবে। তাই ডিফল্টের থেকে আমি চাইলে এখানে বিভিন্ন অপশানগুলো চুজ করতে পারি, নয়তো হচ্ছে যে মোড আছে না, মোডের থেকে জাস্ট কালারটা সিলেক্ট করে দেব। তাহলে দেখবেন ও হচ্ছে যেখানে কাজ হচ্ছে, আর দেখবেন একদম এক্স্যাক্টলি যেভাবে ছিল ওভাবেই হয়ে ও সব কালারগুলো নিচ্ছে, ঠিক আছে। কিন্তু কালারগুলো একটু ব্রোকেন এরকম থাকবে। ইমেজ ট্রেসে এই ধরনের হয় যদি আপনি চান যে একদম এক্স্যাক্টলি ও কপি করুক। তো এখান থেকে আপনি চাইলে কালার কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন। এই যে এখানে অপশানগুলো আছে কালার কমানো বাড়ানো। তো যাই চেঞ্জ করেন না কেন, এই প্যানেলে যাই চেঞ্জ করেন না কেন, এখানে আসে ওইটা কাজ করার জন্য একটু আপনাদেরকে সময় দিতে হবে, একটু ওয়েট করতে হবে। তারপর নয়েজ বাড়াবেন, নয়েজ কমাবেন, এই জিনিসগুলাও আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তারপরে এই যে পাতগুলাকে আর একটু স্মুথ করার জন্য আমি আর একটু সামনে দিলাম। তারপর কালারকার একটু কমালে দেখি একটু কিরকম হয়, কারণ আমি দেখতেছি এখনও আমার, আমি দেখেন পাত এত কালার কমাইছি যেখান থেকে আমার অনেক শেপ গায়েব হয়ে গেছে। তো আমি কালার যাই ফুলটাই দিই, যে যা ছিল তা। তো আপনি এভাবে করে আপনার মতো করে যতক্ষণ মনে হবে না যে আমি যা চাইতেছি তা আমি পাইছি, আমি যদিও আমি দেখতেছি আমি পাই নাই, তারপরেও আপনার যদি মনে হয় যে এটুকুতে আপনার চলবে, সেক্ষেত্রে আপনি এক্সপান্ড দিবেন। এক্সপান্ড দিলে যেটা হয় সেটা হচ্ছে এটা ভেক্টরে কনভার্ট হয়ে গেছে। প্রত্যেকটা শেপকে এবার আপনি নিজের মতো করে টাচ করতে পারতেছেন, এবং ওগুলোকে আবার চাইলে রিকালার করতে পারছেন। এই সাদা রঙটা যদি না লাগে এটা আমি ডিলিট করে দিব। ডিলিট করার পর যতগুলো সাদা আছে সবই যদি ডিলিট করতে চান, তাহলে জাস্ট এই যে এখান থেকে ম্যাজিক টুলটা নেবেন, ম্যাজিক টুল নিয়ে এটাকে ডিলিট করে দেবেন। জাস্ট সাদাগুলা সবই গায়েব হয়ে গেছে এবং আপনার এই ইয়েটা আছে। তো ইমেজ ট্রেস অনেকে শর্টকাটের জন্য, আবার বিশেষ করে ইলাস্ট্রেশন করার সময় আমাদের ইমেজ ট্রেস করতেই হয় একটু আধটু, যেমন মানে ওইটা করলে হচ্ছে বেশি প্রবলেম। কিন্তু কোনো সময় লোগো ডিজাইনের সময় আরেকজনের লোগো কীভাবে এটা কী বলে ইমেজ ট্রেস করবেন না, এটা একেবারে ইলিগেল, আমরা এটা কখনোই করবো না। আমরা দরকার হলে ওর থেকে ইন্সপিরেশন নিতে পারি যে এই লোগোটা আমার কাছে পছন্দ হয়েছে, তো আমি হচ্ছে এই লোগোটাকে ইন্সপিরেশন হিসেবে ইউজ করতে পারি। মানে মনে করেন একটু ওয়েট, আচ্ছা মনে করেন এই লোগোটা, হ্যাঁ এই লোগোটা হচ্ছে মনে করেন আপনার কাছে এটা ক্লায়েন্ট আপনাকে এটা দিল যে এটাকেই তুমি রিডিজাইন করে দাও। এখন আমি জানি না যে ক্লায়েন্ট কি এটা কি ওর কপিরাইট
কিনেছিল কিনা, বা এটা কি ওর বানানো লোগো কিনা, নাকি কারোর থেকে ও চুরি টুরি করে আনছে, আমরা তো জানি না, যে কোনো কিছু হইতে পারে। তাই আমরা কখনো এটা কাজ করে শুরু করার আগে ক্লায়েন্টের থেকে জেনে নিব যে এটা কি তোমার ইয়ে আছে নাকি, রাইটস আছে কিনা, সব কিছু এটা কি তুমি ওন করো কিনা। তো তাহলে হচ্ছে আমি এটাকে ইউজ করতে পারবো। তারপরও ক্লায়েন্ট যেভাবে যে জিনিসগুলো চেঞ্জেস চায়, মনে করে সে বললো গাছটাকে একটু রিকালার করে দাও, তাহলে আপনি আপনার মতো করে চেঞ্জগুলো করে দেবেন। আর আমরা যেহেতু এই শেপ টুলগুলো শিখেছি, যেমন পেন্সিল, আমরা এই টুলসগুলো এত কিছু কেন শিখলাম, যেন হচ্ছে আমাদেরকে ইমেজ ট্রেস ইউজ করতে না হয়, যেন আমরা এই যে যখন বলবে যে এই এক্স্যাক্টলি জিনিসটা আমাকে ভেক্টরে কনভার্ট করে দাও, তাহলে যেন আমরা আমাদের টুলসগুলো ইউজ করে ভেক্টরে কনভার্ট করতে পারি। আর ভেক্টর কনভার্ট করা মানে তো অলরেডি আপনি জানেন যে প্রত্যেকটা জিনিস, যেমন এইটা হচ্ছে এখন পিএনজি একটা ইমেজ, হ্যাঁ, পিএনজি ইমেজ মানে কি ট্রান্সপারেন্ট ইমেজ, এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। পিএনজি একটা ইমেজ, এটাতে একটা ক্রস আসতেছে, ওই ক্রসটা রিমুভ করার জন্য আমি এখান থেকে এমবেডটা ক্লিক করি, কারণ ক্রসটা রিমুভ না করলে পরবর্তীতে যদি আমি এই ফাইলটা অন্য কোথাও ওপেন করে, তাহলে এই ছবিটার ওখানে যাবে না। এই ক্রস চিহ্নর কারণে আমার ফোল্ডারের সাথে ওটা লিঙ্ক হয়ে আছে, তো লিঙ্ক হয়ে থাকলে ওই আরেকটা কম্পিউটার তার লিঙ্ক করা আমার ফোল্ডারটা আমি দিই না, আমি তো শুধু তাকে ইলাস্ট্রেটর ফাইলটা দিয়েছি। তাই হচ্ছে আমি আগে দেওয়ার আগে এই এমবেড করে নেব। আচ্ছা, তো পেন্সিল টুল যেহেতু আমরা শিখছি, তাই হচ্ছে আমরা ইজিলি জাস্ট যেভাবে শেপটা আছে ওভাবে যদি ড্র করি, কেন ড্র করব একটু পরেই আমি এটা আপনাদেরকে বলতেছি, আমি আগে একটু ড্র করে দেখাই। আমি জাস্ট ফলো করতেছি ওদের লাইনগুলো, আরও যেহেতু এটা পিক্সেলেটেড ড্রয়িংটা, তাই মানে ক্লিয়ারলি হচ্ছে আমাদের শেপগুলো, লাইনগুলো বোঝা যায় কঠিন, তাও আমরা যতটুকু পারি হচ্ছে এক্স্যাক্টলি সেম করার ট্রাই করব। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বলে অনেক স্পিডে করতেছি, আমি যদি এটা ক্লায়েন্টের জন্য করতাম আর একটু ধৈর্য নিয়ে, আর একটু সুন্দর করে যত্ন করে, আরও একটু বেশি ক্লোজ হয় মতো করতাম, মানে অ্যাজ সেম অ্যাজ পসিবল এভাবে রাখতাম আর কি। আচ্ছা, এই যে এমন এখানে আমি তো আন্দাজের উপর করে দিচ্ছি, আপনার বেলায় আপনি কি করবেন যদি আপনার ধরেন আইডিয়া নেই, তখন আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে এখান থেকে ওপাসিটিটা কমাইতে পারেন, যেমন এখানে, আবার একটা হচ্ছে এখানে ফিল কালারটা বন্ধ করে দিতে পারেন। ফিল কালার যদি বন্ধ করে দিই, যে নান করে দিই, তাহলে হচ্ছে আমি লাইনগুলো ইজিলি দেখতে পারবো। আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে অপাসিটি কমাই দিতে পারেন, সেটাও ইজি। তারপর আমার মনে হয় যে ফিল কালারটা স্টপ করে দেওয়াই বেটার। আবার অনেকের হয়তো এই ব্লু লাইনটা আসতেছে না, যেটা আমার আসছে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে একটা স্ট্রোক ইউজ করতে পারেন যে কোনো কালারের, ঠিক আছে, মনে করেন গ্রিন ইউজ করতে পারেন। এই মানে যেই জিনিসটা ড্র করতেছেন এক্স্যাক্টলি ওইটার মতো কালার না নিয়ে একটু ডিফারেন্ট, একেবারেই ডিফারেন্ট একটা কালার নেবেন, যাতে করে আপনার দেখতে সুবিধা হয়। ওকে, এখন এটা আমার ড্র করা শেষ। এখন ড্র করা শেষ করে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, ক্লায়েন্ট বলছে আমাকে হুবহু, মনে করেন, হ্যাঁ, সাপোজ ক্লায়েন্ট আমাকে বলছে যে আমাকে একদম এক্স্যাক্টলি এটাই ড্র করে দিতে হবে, তাহলে হচ্ছে এখন কি করতে হবে, এখানে একটা পার্পল কালার আছে, এখানে একটা ম্যাজেন্ডা কালার আছে, এই কম্বিনেশনটা করতে হবে। এখন এই কালারগুলো আমার এখানেও আছে, তাই না, তো সেম কালার। তা আমি এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে একটা ক্লিক করলে দেখেন ফিলের মধ্যে স্ট্রোকটা, আমার স্ট্রোকটা অলরেডি এই যে কালারটা আছে ওইটাই নিয়ে দিয়েছে, আমি স্ট্রোক থেকে ফিল করে দিলাম, এই যে এই জায়গা থেকে এটাকে এটা কি বলে সোয়াপ করে দিলাম। ফিলে এসে আমি হচ্ছে গ্রেডিয়েন্টে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, এই যে এই আইড্রপারটা নিলাম, তারপরে এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে নিয়ে আবার, আচ্ছা আমি বুঝাই, আবার আমি জাস্ট গ্রেডিয়েন্টে ক্লিক করছিলাম, তারপরে এখানে মনে করেন আমি এই গ্রেডিয়েন্ট কি দুইটা তিনটা কালার বা আরও অনেকগুলো কালারের কম্বিনেশন, কালারের শেডিংয়ে হয়ে থাকবে, একটার সাথে একটা শেড হবে, তো একটার সাথে একটা কালার মিশে যাবে, এমন একটা অপশান হচ্ছে গ্রেডিয়েন্ট। তাই আমি হচ্ছে আমার গ্রেডিয়েন্টের যতগুলো কালার আছে সবগুলোকে বদলাবো। কিভাবে বদলাবো, এখানে একটা ক্লিক করব, এখানে যে আইড্রপারটা আছে এখানেও কিন্তু আইড্রপার আছে, এটা দিয়ে করলে হবে কি, শুধু যে কালারটা নিতে চাই ওইটা নিবে,
কিন্তু গ্রেডিয়েন্টের বেলায় আমার কি লাগবে, আমার এখানে একটা কালার লাগবে, এখানে একটা কালার লাগবে, এখানে যেটা লাগবে সেটা হচ্ছে মনে করেন পার্পল। তাই আমি এই আইড্রপারটাকে ক্লিক করতেছি, এখান থেকে পার্পল নাকি এটা ম্যাজেন্টা টাইপের একটু কালার, ম্যাজেন্টাটা নিলাম, আর এইখানে ক্লিক করে আমি যে ব্লুটা নিলাম। ওকে, তারপরে দেখেন ওদের গ্রেডিয়েন্টটা কিভাবে আসে। আমার গ্রেডিয়েন্টটা আসছে, ওরিয়েন্টেশনটা আসছে এই পাশে ব্লু নিছে, এই পাশে পার্পল নিছে, কিন্তু ক্লায়েন্টের ছবিতে উপরে হচ্ছে পার্পলটা, নিচে হচ্ছে ব্লুটা। তাহলে আমাকে কি করতে হবে, আমার এই গ্রেডিয়েন্টের ম্যাপটাকে হচ্ছে উপরে নিচে করে দিতে হবে। তো দুইভাবে করা যায় এটাকে। হচ্ছে প্রথম অপশান আমি দেখাই, সেটা হচ্ছে এখান থেকে অ্যাঙ্গেলটা বদলাই দেওয়া। হ্যাঁ, এখান থেকে অ্যাঙ্গেলটা বদলাই দেওয়া। আর একটা হচ্ছে আমি যেটা করতে পারি, এখানে আমি একটু এই জায়গায় এই এটাকে কি বলে, এই কার্সরটাকে ক্লিক করে সিলেকশন টুলকে ক্লিক করে আমি আবার এটাকে ধরলাম। এবার এখানে এই যে গ্রেডিয়েন্টটা যখন আমি ক্লিক করলাম, এখানে এই ম্যাপটা আসছে না, এবার ইচ্ছা মতো আমি এই ম্যাপটাকে যেভাবে যেভাবে টানবো ওভাবে করে কালার নিতে থাকবে। ঠিক আছে, আপনি জাস্ট কালারগুলো সিলেক্ট করে দিয়ে তারপরে আপনার পছন্দ মতো ইয়ে করবেন। আমি একটুকে এটাকে সরাই দেখি এখন এটার সাথে এটা মিলছে কিনা। আমি দেখতেছি এক্স্যাক্টলি মিলে গেছে, আমি খুব খুশি মনে এটাই হচ্ছে আমার ফাইনাল ভার্সন রাখতেছি। এখন আমি বলি যে আমরা এত কষ্ট কেন করব, যে ভেক্টর ট্রেস কেন করব, বা এই ইমেজটা কেন ভেক্টর করতেছি, সেটার একটাই কারণ, সেটা ইলাস্ট্রেটরে আমি এই কাজটা করতেছি কারণ হচ্ছে আমার ইমেজটা ছিল পিক্সেলেটেড। এই যে দেখেন প্রত্যেকটা পিক্সেলের এক একটা আলাদা আলাদা কালার, যার কারণে ছবিটা আমি যত বড় করে প্রিন্ট করব ততই এটা ফাটতে থাকবে আর এটা ততই বাজে হতে থাকবে। আর সেজন্য আমরা হচ্ছে এটাকে যেন বড় প্রিন্ট করি বা ছোট প্রিন্ট করি যাতে এরকম স্মুথ থাকে কালারগুলো, তাই হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা এটাকে ভেক্টর করতেছি। তো ভেক্টর করার কারণে আমি এটাকে যতই বড় করি, দেখেন এখানে কোনো ফাটল নাই, আমি জাস্ট ইমেজটাকে সরাই এখান থেকে, তাহলে আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন আমি জুম করতেছি, এই সেম গাছটা আমি ড্র করছি, এখন এটাকে জুম করলে দেখেন এটার কোনো এটা কত স্মুথ, ঠিক না, লাইনগুলো একদম পারফেক্ট, কোনো পিক্সেল বোঝা যাচ্ছে না। কিন্তু এটাকে আপনি জুম করেন হাজার হাজার পিক্সেল, ঠিক আছে। তাই প্রপারলি আমার জিনিসটা যেন প্রিন্ট হয়, তাই আমরা ইমেজ ট্রেস করে, তো ইমেজের অপশানটা আপনারা উইন্ডো থেকে অ্যাক্টিভ করে নেবেন অথবা হচ্ছে কন্ট্রোল প্যানেল থেকে ইমেজ ট্রেসটা পাবেন। কিন্তু ইমেজ ট্রেস আমরা করলে হচ্ছে কি, ওই একটু আগে যে দেখালাম ইমেজ ট্রেসে ক্লিক করার পর সব কিছু একটু মানে অল কালার্স আমি সিলেক্ট করে দিলে ওই প্রত্যেকটা কালার নিবে, কিন্তু কোন কালারগুলো, এই যে পিক্সেলের যতগুলো কালার আছে প্রত্যেকটা কালার সেই ট্রেস করবে। কিন্তু একটা স্মুথ ড্রয়িংয়ের জন্য, স্মুথ ফিনিশিংয়ের জন্য আমরা পেন্সিল টুল বা পেন টুল এসব দিয়ে যদি নিজে কাস্টমাইজ করে ড্রয়িং করে প্রত্যেকটা বিষয়, তাহলে প্রত্যেকটা অবজেক্ট, তাহলে হচ্ছে এটা একদম স্মুথ একটা আসবে, ভেক্টর কনভার্সন হবে। তাই অলওয়েজ ইউজ পেন টুল ফর ভেক্টর ট্রেসিং। অ্যান্ড নেক্সট অপশান যেটা বলবো সেটা হচ্ছে এডিট কালার। হ্যাঁ, বলতে আসছিলাম আসলে এডিট কালার কথা, কিন্তু এটা বলতে চাই আমরা কত কিছু বলে ফেললাম। তো এডিট কালারের কথা বলতে এসে আমি যেটা বলতেছিলাম, মনে করেন এইটার কালারটা এডিট করতে হচ্ছে, তো এইখানে একটাই শেপ, একটাই কালার, হ্যাঁ, ফিলে হচ্ছে যে শুধু রেড কালার আছে, আমি জাস্ট ডবল ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারতেছি। আবার সোয়াচ থেকেও যদি আমি সিলেক্ট করি যে কোনো একটা কালার আমার পছন্দ মতো একটা সিলেক্ট করে দিলেও নিয়ে নিচ্ছে। কিন্তু এই টাইপের যখন ইলাস্ট্রেশন হয়, হ্যাঁ, যে এখানে অনেকগুলো কালার, সেই টাইপের ইলাস্ট্রেশন হয়তো এটা খুবই সহজ। মনে করেন এখানে আমি অনেকগুলো গাছ আঁকলাম, আমি জাস্ট কপি করতেছি, কন্ট্রোল ধরে অল্টার ধরে ধরে কপি করতেছি। তো এখানে কপি করে করে আমি মনে করেন অনেকগুলো গাছ আঁকলাম। তো এই গাছগুলোকে আমি মনে করেন যে কালার, বিভিন্ন কালার দিব। তো এখানে মনে করেন এটাকে দিলাম ব্লু, এটাকে দিলাম হচ্ছে গ্রিন, এটাকে দিলাম হচ্ছে রেড, এটাকে দিলাম অন্য একটা কালার, এভাবে করে করে আমি একটার পর একটা কালার দিতে থাকলাম। এগুলো হচ্ছে সলিড কালারে আনতেছে। আচ্ছা, তো এখানে যেহেতু অনেকগুলো কালার, আমি সবগুলো একসাথে প্রত্যেকটাকে ধরে ধরে এডিট কালার করতে অনেক টাইম লাগবে না, তাই আমি সবগুলোকে একসাথে ধরে এডিট কালার্সে যাব, রিকালার আর্টওয়ার্ক দেবো। রিকালার দিলে এখান থেকে আপনি চাইলে এই প্রত্যেকটা কালার বদলাই দিতে পারেন, আপনার যেভাবে সুবিধা এটাকে কমাইতে পারেন, বাড়াইতে পারেন। হ্যাঁ, আপনার যে নিউট্রাল টোন লাগবে নিউট্রাল, তারপরে মানে যে ধরনের টোন লাগবে আপনি জাস্ট এখান থেকে করে দেবেন। আরেকটা অপশান হচ্ছে আমি হচ্ছে রিসেট যদি দিয়ে দিই, এটা আগের অবস্থায় চলে আসবে, যে আমার এগুলো পছন্দ হয় না, আমি রিসেট মানে আগের অপশানে চলে গেলাম।
এরপরে যে অপশানটা সেটা হচ্ছে এডিট কালার্স থেকে দেখেন রিকালার উইথ প্রিসেটও আছে, এখানে সিঙ্গেল কালার, 2 কালার, 3 কালার এভাবে আপনি দিতে পারেন। আর অ্যাডজাস্ট কালার ব্যালেন্সে আপনি জাস্ট এখান থেকে যদি কনভার্টে অলওয়েজ ক্লিক করতে হবে, কারণ আপনি ধরেন গ্রে সাইকেলও যাইতে পারেন, কিন্তু আমি ডকুমেন্ট নিয়েছিলাম 8 GB, তো 8 GB আছে। কিন্তু যদি গ্রে সাইকেল দেন বা সিএমওয়াইকে দেন, গ্লোবাল দেন, ওগুলাতে আপনার এখানে কনভার্ট করতে হবে। তখন কনভার্ট করলে হবে কি, ও এখন গ্রে সাইকেলে চলে যাবে। আচ্ছা, এখানে প্রিভিউ দেয় নাই, প্রিভিউ দিতে হবে যাতে করে আপনি বুঝেন যে আসলে এই কালারগুলো চেঞ্জ হচ্ছে কিনা। তো আমার কাছে এই কালারটা খুবই পছন্দ হয়েছে, আমি এখানে আর ছাড়া একটু ডার্ক দিই। দেখেন আমি এটার পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই এখন, তাহলে আপনারা আমার কালারগুলো বুঝতে পারবেন যে দেখেন গ্রে সাইকেল দেওয়ার কারণে সবগুলা ব্ল্যাক থেকে হোয়াইটের মধ্যে আছে কালার, হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে যতগুলো কালার আছে শুধু ওগুলা নিছে। এখন আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আমার আগের অবস্থায় যাই, কন্ট্রোল জেড দিয়ে আমি আমার আগের জায়গায় আসছি, আবারও এডিট কালার আসলাম। এডিট কালার থেকে এবার অ্যাডজাস্ট কালার ব্যালেন্সে আমি কোনো কিছু কনভার্ট করবো না, আমি জাস্ট প্রিভিউ দিব এবং এখান থেকে রেড আর গ্রিন এগুলা বাড়ায় কমায় দেখবো যে কি কি কালার নিচ্ছে। তো আপনি যখন আপনার পছন্দের কালারটা পেয়ে যাবেন আপনি ওকে দেবেন। মানে এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে টু চেঞ্জ কালার্স অফ মাল্টিপল আইটেমস। যখন আপনার কাছে একের বেশি মানে অনেকগুলো আইটেম থাকবে, একসাথে সবগুলোর কালার বদলাতে হবে, তখন এডিট কালার হচ্ছে বেস্ট অপশন। এরপর আরও একটা অপশান এডিট কালারে থাকার কথা, আমি আবার একটু যাই এডিট কালার, এডিট কালার রিকালার আর্টওয়ার্ক থেকে এই যে কালার থিম পিকার। হ্যাঁ, কালার থিম পিকার হচ্ছে একটা ওই যে আইড্রপারের মতো, যে এই কালার আমি যে ধরেন এই ছবিটার কালারগুলো নিতে চাই, তাহলে আমি এই ছবিটাতে যদি ক্লিক করি তাহলে ও এই ছবিটাতে যা যা কালার ছিল শুধু ওগুলা নিয়ে নিছে। ঠিক আছে, তো এভাবে করে আপনি এখান থেকে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো এগুলোকে আরও 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 কাস্টমাইজ করতে পারেন। তো এই ছিল আমাদের ফাইল আর এডিট অপশানের কথাগুলো। তো এডিট অপশানে আরও কিছু অপশান আছে, যেমন হচ্ছে স্পেলিং, কাস্টম ডিকশনারি, এগুলো দরকার নেই, ট্রান্সপারেন্সি, এগুলা প্রিন্ট প্রেসে তো আপনাদের যদি লাগবে না যদি আপনি প্রিন্ট না করেন, কারণ এগুলো সাধারণত প্রেসে লাগবে। তারপরে এখানে আর কোনো কিছুই আমার মনে, আচ্ছা সেটিংস, মাই সেটিংসে গেলে আপনি হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট না, এগুলো আমরা ধরাধরি করবো না, কারণ অনেক সময় এগুলাতে উল্টো না জেনে যদি কিছু করে ফেলেন তাহলে ইলাস্ট্রেটর আপনার ইউজ করা অনেক কঠিন হয়ে যাবে, আবার রিইনস্টল দিতে হবে, খুবই ঝামেলার জিনিসপত্র। তাই প্রেফারেন্সটা একটু বলি। প্রেফারেন্সে অনেক সময় দেখা যায় যে মনে করেন আমি একটা শেপ নিচ্ছি, মনে করেন এই শেপটাই আমি নিচ্ছি, এইটার এইটার সাইজটা যদি আপনি চেক করতে চান তাহলে আপনাকে প্রপার্টিস প্যানেল আসতে হবে। হ্যাঁ, এই যে এখান থেকে প্রপার্টিস প্যানেলে যদি যান, এইটার সাইজটা দেখেন এখন 765 পিক্সেল বাই 800 পিক্সেল আছে। আমি যদি তাহলে এখন যে কোনো শেপই নেই না কেন, দেখেন আপনার কোনা দিয়ে দেখতেছেন আর যে একটা নাম্বার, কিছু নাম্বার শো করতেছে, ওগুলো বদলাচ্ছে, বড় করতেছে, ছোট করতেছে, সাইজগুলো উইথ অ্যান্ড হাইট বদলাচ্ছে। পাশে দিয়ে পিক্সেল লেখা, মানে পিএক্স মানে হচ্ছে পিক্সেল, এগুলো এখন পিক্সেল আছে। কিন্তু আমি যদি ইউনিটটা চেঞ্জ হতে চাই, মানে আমার গণার সুবিধার্থে আমি মনে করেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা আর্টবোর্ড লাগবে, তো আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম, এখানে যদি আমি লিখে দিই 2 ইঞ্চ অ্যান্ড 2 ইঞ্চ, তাহলে ও 2 ইঞ্চি 2 ইঞ্চি একটা নেবে, একটা শেপ নিয়ে নিল। কিন্তু এভাবে করে তো অনেক ঝামেলা, তাই আমি চাই যে আমার যাই আমি করি না কেন সব কিছু ইঞ্চিতে শো করুক। তো ইঞ্চ যদি আপনি ইউনিট চান তখন আপনি প্রেফারেন্সে যাবেন, এই যে ইউনিট আছে, ইউনিট থেকে পিক্সেলটাকে আপনি ইঞ্চ করে দিবেন বা ফিট লাগলে ফিট করে দিবেন, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে বদলাইতে পারবেন। তারপরে স্ট্রোকগুলা যে আমরা যে ওই স্ট্রোক কালার দিই না, ওগুলো তো পয়েন্টে আসে, তো পয়েন্টের জায়গায় যদি আপনি সেখানেও ইঞ্চ মিলিমিটার চান ওগুলো দিতে পারবেন। আর টাইপ মানে হচ্ছে কোনো একটা টেক্সট লিখতেছে, তো টেক্সটও সাধারণত পয়েন্টেই শো করে, তো ওইটাও যদি আপনার অন্য কোনো ইউনিটে লাগে তাহলে দিতে পারেন, ওগুলো এভাবে এখান থেকে সেট করতে পারেন। তবে টাইপের বেলায় পয়েন্টই বেটার। ওকে, এরপরে জেনারেলে হচ্ছে এইসব জিনিস পাবেন, তারপরে এগুলো আপনি একটু চেক করতে পারেন, যদি কোনো কিছু মনে হয় যে আপনাকে আপনার মতো বদলাইতে হবে এখান থেকে আপনারা সব কিছু বদলাই নিতে পারেন। এই ছিল এই অপশানটা, এখানে আমি আর কোনো কিছু দেখতেছি না। এরপরে হচ্ছে অবজেক্ট।
অবজেক্টে অনেক কিছু আছে যেগুলো আমাদের মানে অনেক ডিটেইলে বুঝাইতে হবে, কারণ ওখানে পুরা ড্রয়িংটা থেকে আপনি আলাদা আলাদা ইফেক্ট অ্যাড করতে পারবেন বা সুন্দর। এই যে তখন আমি অবজেক্ট ইমেজ ট্রেস খুঁজতেছিলাম, এখন পাইছি, তখন পাই নাই। ইমেজটা যদি আমি সিলেক্ট করে ওইটা খুঁজতাম, আসলে আমি পেয়ে যেতাম যে এই ইমেজটাকে সিলেক্ট করে যদি অবজেক্ট থেকে ইমেজ ট্রেসটা দিয়ে দিতাম, তাহলে মেক দেওয়ার সাথে সাথে ওইটা ইমেজ ট্রেস হয়ে যেত। যাই হোক, ওইটা আমাদের কন্ট্রোল বারে যেহেতু আছে, তাই আমাদের কোনো টেনশন নেই। তো তাই যেহেতু অবজেক্টে আমাদের শেখার অনেক কিছু আছে, টাইপে শেখার অনেক কিছু আছে, তাই এই অপশানগুলো আমরা কিছুদিন পরে জানবো। আপাতত আমরা উইন্ডো দেখলাম, তারপরে ভিউটা একটু বলে ফেলি। ভিউতে আসলে হচ্ছে মনে করেন আপনি কোনো কিছু লক করতে যাচ্ছেন বা শো করতে যাচ্ছেন, নাইট করতে যাচ্ছেন, এই জিনিসগুলো এখানে আমরা পাবো। তো এইগুলোও আসলে হয়তো কাজ করার সময় আসলে বলা ইজি, নয়তো এখানে এমন অনেক অপশান আছে যেগুলো আসলে কাজে না লাগলে, মানে শো ট্রান্সপারেন্সি গ্রিড যদি বলেন, তাহলে এই যে পিক্সেলগুলো চলে আসবে আর কি। আর আমার ট্রান্সপারেন্সি গ্রিড, এটা অনেক সময় হয় না যে ক্লায়েন্টকে আপনি একটা স্ক্রিনশট দিচ্ছেন যে পিক্সেল ব্যাকগ্রাউন্ড ছাড়া যে আমি ওকে দিচ্ছি, এটা একটা প্রমাণ দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার এভাবে করে শো ট্রান্সপারেন্সি গ্রিড এসব বলতে হয়। তো আমার এটা এখন এমনি আপাতত আমার দরকার নেই। তো ভিউ থেকে আমি ট্রান্সপারেন্সি গ্রিডের অপশানটা তুলে দিব, হাইড ট্রান্সপারেন্সি গ্রিড করে দিলাম। ভিউতে দেখেন আমার কোনো কিছুই অ্যাক্টিভ নাই, শুধু স্মার্ট গাইডটা অ্যাক্টিভ আছে। এখন স্মার্ট গাইডটা যদি আপনার অ্যাক্টিভ না থাকে, অ্যাক্টিভ করে নেন, এটা অনেক কাজে লাগে। কি কাজে লাগে আমি বলি। মনে করেন আমি উঠাই নিলাম, হ্যাঁ, এখন আমার স্মার্ট গাইডটা আমি হচ্ছে উঠাই নিলাম। এখন আমি দেখেন এই জিনিসটা এখানে নিলাম, তারপরে এটাকে এখানে এটার মাঝখানে রাখলাম। আচ্ছা, এটার কালারটা বদলাই আগে আমি, ওকে, আর একটু বড় করি যাতে দেখার সুবিধা হয়। তা আমি মনে করেন এটাকে এখানে মাঝখানে আনলাম বা এখানে রাখলাম। তো আমি এখানে মাঝখানটা বাইর করতে আমার কষ্ট হচ্ছে, তো এটাকে আমি দুই ভাগে মিডল করতে পারি এটার সাথে অ্যালাইন। একটা হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে ইয়ে করে দেওয়া, অ্যালাইনটা ঠিক করে দেওয়া, অথবা উইন্ডো থেকে অ্যালাইনের অপশান যেটা আছে, এই যে অ্যালাইন ট্যাবটা ওপেন করে অ্যালাইন করা, হ্যাঁ, দুইটাকে সিলেক্ট করবেন, উইন্ডো থেকে অ্যালাইন করে দিবেন। আর যদি এখন স্মার্ট গাইডটা অন থাকতো, তাহলে আপনার অ্যালাইন করতে কি পরিমাণ সুবিধা হইতো এখন দেখবেন আপনি। মনে করেন এটা এখানে, এখন আমার স্মার্ট গাইড অন, তো আমি যখন এখানে আনবো, এই দেখেন একটা মাঝে মাঝে এখানে আপনাকে বলতেছে যে ইন্টারসেক্ট করতেছে। এই যে এখন আমি সেন্টারে আছি, এই জিনিসগুলো শো করতেছে, কারণ হচ্ছে আমার স্মার্ট গাইডটা অন আছে। তো আপনারা স্মার্ট গাইডটা অন করে রাখবেন, তাহলে আপনাদের বারবার অ্যালাইনে যেতে হবে না। এরপরে শো গ্রিড, স্ন্যাপ টু গ্রিড, এগুলা স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু গ্রিড, অনেক সময় এগুলা দেখবেন ইলাস্ট্রেটরে অটোমেটিক অন হয়ে যায়, তো তখন অনেক ঝামেলা হয়। এগুলো এখান থেকে আপনারা ইয়ে করবে। এখন স্ন্যাপ টু পিক্সেল যদি অন হয়ে যায়, তাহলে কি হবে আপনাকে একটু দেখাই। মনে করেন স্ন্যাপ টু পিক্সেল অন হয়েছে, তাহলে দেখেন এটাকে আপনি যখন একটু নড়াবেন, এটা পার পিক্সেল অনুযায়ী এটা ইয়ে করবে। বা মনে করেন আপনার এই জিনিসটাকে শুধু আপনার অবজেক্টের শুধু এটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে শুধু আমি এই পয়েন্টটাকে ছোট বড় করতেছি, তাহলে এটা কি হবে, এটাকে এভাবে, এটা কিন্তু প্রতি পিক্সেলে নড়তেছে। আপনারা আসলে এখন অনেক ছোট আর্টওয়ার্ক, তো আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, কিন্তু আমি যদি এখন আপনাদেরকে বুঝে, দেখেন এটাকে যে আমি এইটার সাথে আনতে চাচ্ছি, এটা আসতেছে না, কিন্তু কারণ এটা পিক্সেল অনুযায়ী কাজ করতেছে, এটা একটা একটা পিক্সেল ধরে ধরে এটা মুভ করতেছে। কিন্তু আমি যদি এটা এখান থেকে ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল উঠাই নিই, তাহলে আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, এটার সাথে মিলাই দিলাম, ইজিলি মিলে যাবে। কিন্তু এই যে স্ন্যাপ টু পিক্সেল যদি অন থাকতো, এটা আপনাকে ডিস্টার্ব করতো। তো এইখানে ভিউটা আপনারা একটু মাথায় রাখবেন, নিজে নিজে একটু কাজ করার সময় মাঝে মাঝে খেয়াল রাখবেন যে কোনো রকমের ইলাস্ট্রেটরের ঝামেলা হলে দুইটা কারণে ঝামেলা হতে পারে। একটা হচ্ছে আপনার এই ভিউ প্যানেল থেকে কোনো কিছু অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, অথবা হচ্ছে ওই এডিট প্যানেলে সেটিংস অপশান বা প্রেফারেন্স অপশানে কোনো একটা কিছু গড়বড় হয়েছে, নয়তো আর কখনো ইলাস্ট্রেটরে সাধারণত কোনো ঝামেলা হয় না। তো এই ছিল আমাদের ভিউ, উইন্ডো, ফাইল এবং এডিট নিয়ে কথাবার্তা। আর হেল্প অপশানে তো আমাদের যাওয়ার দরকার হয় না। আচ্ছা, তো হেল্প অপশানটা আমাদের যেহেতু দরকার নেই, আমি দেখতেছি না, আমরা সিলেক্ট অপশানটাও দেখতে পারি। যেমন সিলেক্ট অল দিলে হচ্ছে কি, এই আর্টবোর্ডে আপনার যতগুলা ভেক্টর এলিমেন্ট আছে, হ্যাঁ, যা যা ভেক্টর এলিমেন্ট আছে সব সিলেক্ট হয়েছে, এমনকি ছবিও কিন্তু নিয়ে নিয়েছে। মানে আমার এই আর্টবোর্ডটাতে যা কিছু আছে
সিলেক্ট অল দেওয়াতেও সব কিছু নিয়ে নিচ্ছে। মনে করে এই জিনিসটাকে আমি এখানে রাখছি, তো কাজ করার সময় যেহেতু আমি এখানে, আমি জানি না যে আমার ওই কোনায় উপরে একটা জিনিস আছে। তা আমি যদি অনেক সময় সেভ করার পরে আমাদের খুব ঝামেলা হয় যে কোথায় যেন একটা এলিমেন্ট লুকাই আছে যেটা আমরা চোখে দেখে নাই, আমার ফাইলে বারবার ওই জিনিসটা চলে আসে। সেভ করতেছি যখন আমি ওটা দেখতেছি যে জেপিজি সেভ করলাম এটা কি আসলো, বা ফাইলটা পুরাটা সেভ করলাম এখানে কী যেন একটা আসছে যে ডিস্টার্ব করছে, তো তখন সিলেক্ট অল যদি দেন, আচ্ছা সিলেক্ট অলের ইয়ে হচ্ছে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এ। হ্যাঁ, তো কন্ট্রোল এ যদি দেন তাও দেখবেন কন্ট্রোল এ দিলাম আমি, কন্ট্রোল এ দিলে দেখা যাবে যে আমার আর্টবোর্ডে কোথায় কোথায় কি আছে। তো এই যে এই জিনিসটা আমার দরকার নাই, আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো এরপরে সিলেক্ট অল অন অ্যাক্টিভ আর্টবোর্ড। অ্যাক্টিভ আর্টবোর্ড মানে কি, আমরা আগের ক্লাসে দেখছিলাম যে আর্টবোর্ডে ক্লিক করলে আমরা যত খুশি তত আর্টবোর্ড নিতে পারি। হ্যাঁ, আমি যদি প্লাস দিতে থাকি আমি আরও আর্টবোর্ড পাবো, তো আর্টবোর্ড আমার দরকার নেই। তো এখানে একটা আর্টবোর্ড আছে, তো একটা আর্টবোর্ডে যা যা আছে ও শুধু ওগুলা সিলেক্ট করবে, বাহিরের কোনো এলিমেন্ট সে টাচ করার নাই। এরপরে সিলেক্টে রিসিলেক্ট মানে আবারও সিলেক্ট করো, যেটা একটু আগে সিলেক্ট করছো ওইটাই আবার সিলেক্ট করো, তো ও রিসিলেক্ট করতে পারবে এটাকে। আর ইনভার্স, আচ্ছা একটা মিনিট, এখন এখানে দেখেন আমি এটা সিলেক্ট করছি, কিন্তু আমি যদি ইনভার্স দেই এইটা ছাড়া বাদ বাকি যত কিছু আছে সবও সিলেক্ট করবে। এগুলোকে এখন আপনি ডিলিট করে দিলে সবগুলো চলে যাবে। আর যেটা তারপরে হচ্ছে সেমে হচ্ছে সেমের গেলে হচ্ছে অ্যাপিয়ারেন্স, মানে যেই জিনিসগুলোর অ্যাপিয়ারেন্স সেম, মানে হচ্ছে আমি এগুলো যে আমি আজকের ক্লাসে দেখাইতে চাই না এটার জন্যই যে অ্যাপিয়ারেন্স জিনিসটা আমি এখন আপনাদের সাথে ডিসকাস করি নাই, ব্লেন্ডিং মোড এখনও ডিসকাস করি নাই, তো এই জন্য আপনারা সব কিছু বুঝবেন না। তারপরেও বলি যে সেম ফিল কালার যদি দিই, আপনারা একটু দেখেন ফিল কালার যেগুলো একই রকম যতগুলো কালার আছে সবগুলো টাচ করছে। মনে করেন আমি এই গ্রিন কালারটা টাচ করলাম, এখন আমি যদি ওকে বলি যে সেম এই কালারটা যতগুলো আছে সব সিলেক্ট করো, ও আর পাই নাই, তাই নাই। কিন্তু আমি যদি এখন পার্পেলটা বলি তাহলে সিলেক্ট সেম ফিল কালার, তাও পাই নাই। আচ্ছা, তাহলে আমি ধরেন পার্পেল আরও কয়েকটা নিলাম, পার্পেলটা নেওয়ার পরে সেম ফিল কালার বললাম, ওই পার্পেল যতগুলো পাইছে সবগুলো নিয়েছে, আপনি এগুলাকে ওই শুধু ওই পার্পেলগুলো নিয়ে একটা গ্রুপ বানাইলেন বা ওগুলাকে আলাদা কোথাও নিয়ে গেলেন। মানে আপনার কাজের সুবিধার্থে হচ্ছে এই সিলেক্ট অপশানগুলো আমরা হচ্ছে ইউজ করব। দেন হচ্ছে সেম স্ট্রোক কালার বা স্ট্রোক ওয়েট মানে হচ্ছে তো আপনারা বুঝছেন আশা করি, যে মনে করেন এটাতে স্ট্রোক আছে 1 পিটি, আমি যদি এটাকে বাড়াই 4 পিটি, তো আমি যদি 4 পিটির বাকি কী কী এলিমেন্ট আমার আর্টবোর্ডে আছে ওগুলো সিলেক্ট করতে পারি, তাহলে আর কি ও এখান থেকে টাচ করতে পারবে। আর স্ট্রোক কালারও আপনারা বুঝে গেছেন। তো এইভাবে অবজেক্ট মানে আমরা কিন্তু সিলেক্টের অপশান আছে। হ্যাঁ, সিলেক্টের অপশান মানে হচ্ছে সিলেক্ট করা। তো কাজের সুবিধার্থে অনেক সময় আমাদের এই সিলেক্ট অপশানটা লাগবে, এখন আপনাদের কাছে লাগতেছে না, কিন্তু যখন আপনারা অনেক বড় বড় কাজগুলো করবেন অবশ্যই লাগবে। মনে করেন 100 পেজের একটা ম্যাগাজিন ডিজাইন করতেছেন, একটা ম্যাগাজিনে হাজার হাজার এলিমেন্ট থাকে, তো ওই এলিমেন্টগুলোর সময় আপনাদের এই সেম সিলেক্টের অপশানটা অনেক কাজে লাগবে। মানে আবার মনে করেন একটা খুব বড় একটা ইলাস্ট্রেশন করলেন, ওই ইলাস্ট্রেশনে প্রচুর এলিমেন্ট আছে, তখনও লাগবে, বুঝছেন। তো এই যে অবজেক্ট আমার এই পুরা আর্টে যতগুলো ব্রাশের স্ট্রোক আছে সবগুলোকে সিলেক্ট করতে বললে ও এখান থেকে করবে। ব্রিসেল ব্রাশ যদি থাকে তাহলে স্প্রে পয়েন্ট যদি আমি ইউজ করে থাকি স্প্রে পয়েন্ট, আচ্ছা ক্লিপিং মাছ যদি ইউজ করে থাকে, মানে ও হচ্ছে ওগুলাকে সিলেক্ট করবে শুধু। তো এইভাবে করে করে কাজের সময় আপনারা বিভিন্ন জিনিসপত্র ইউজ করবেন, আমরা জাস্ট রেগুলার বেসিক আইডিয়াসগুলো দিচ্ছি। তো আমাদের ইলাস্ট্রেটরের আজকের এপিসোডটাতে আমাদের এখানের এই ট্যাবগুলার বিভিন্ন অপশান জানা হয়েছে। নেক্সট ট্যাবটা আমি আশা করি এগুলো নিয়ে একটু ডিসকাস করব। বাকি থাকতেছে শুধু এডিট, অবজেক্ট টাইপ অ্যান্ড ইফেক্ট, এগুলো প্রত্যেকটা এত বেশি ইলাবোরেটেড যে এগুলোর জন্য হয়তো আলাদা আলাদা ক্লাস লাগবে। তো আজকে আমরা এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ। সরি, এডিট তো দেখাই ফেলছে। অবজেক্ট টাইপ ইফেক্ট এই তিনটার জন্য আমি আশা করি ক্লাস দ্রুতই দেওয়ার চেষ্টা করব। আজকে এটুকুই থাক। সবাইকে অনেক থ্যাংক ইউ যে আপনারা আমার ক্লাস থেকে টিউটোরিয়ালগুলো দেখতেছেন। আর যদি মনে হয় যে কোনো ক্লাস বুঝেন নাই অবশ্যই কমেন্টে জানাবেন যে এই টপিকটা নিয়ে আর একটু ডিসকাস করার জন্য। ভালো লাগলে তো অবশ্যই অ্যাপ্রিসিয়েশন করবেন। তারপরে আর যদি হেল্প হয় ওইটাও জানাবেন, একটু লাইক দিবেন, একটু কমেন্ট করবেন, তাহলেই আমি আর একটু ইন্সপায়ার্ড হব যে আরও ভিডিও আনার।
আর ফটোশপের ক্লাস চাইলেও জানাবেন। তো আমি আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।